যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সর্দার আমজাদ আলী কোনোদিন হাওড়ায় দাঁড়িয়ে এ ভাষায় বক্তৃতা করেননি কংগ্রেসের নেতা মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে। আমি আব্দুল মান্নানকে কোনোদিন এ বক্তৃতা করতে শুনিনি যে বক্তৃতা আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার জন্য কোনোদিন ফেজ টুপি পরে কারোর সামনে গিয়ে বক্তৃতা করেননি। বহরমপুরে 60% বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি। আজকে যে পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, র্যাডিক্যালাইজেশন যেভাবে বেড়েছে, আজকে আমাদের শিবপুরের মন্দির তলায় দাঁড়িয়ে একটা 13 বছরের বাচ্চা ছেলে ঝগড়া করতে করতে তার বন্ধুকে বলছে যে তোদের সব কটাকে শেষ করে দেবো, তোরা কাফের। এই অবস্থা আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গের ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে এই অবস্থাটা করা হয়েছে এবং তৈরি করতে দেয়া হয়েছে। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। আমায় নির্বাচনে জয়ী হতে হবে দিনের শেষে, যদি না জিততে পারি, সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে তত বেশি গুরুত্ব থাকে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ক্ষমতা দখল করতে হবে। প্রত্যেকেই জিততে চায় এবং জিততে চাওয়াটা কোনো অপরাধ নয়। আর রাজনীতি হরিনাম সংকীর্তনের দলও হয় না, পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টিও হয় না। সুতরাং সে তার মতো করে কৌশল করবে, নির্বাচনের কিভাবে লড়াই করবে সেটা ঠিক করবে। কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষকে থামতে হয়। আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা কার্যত আর কোনো সরকার অবস্থায় নেই। এটা গভর্ন করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জায়গা থেকে বের করে আনবার জন্য বড় সংঘর্ষ হবে। যারা মনে করছেন এই লড়াইটা খুব মসৃণ হবে, অতটা মসৃণ নয়। আমরা অতীতে গল্প শুনি, গল্প পড়ি, যারা যারা এগুলো পছন্দ করেন, এটা নিয়ে পড়াশুনো করেন। এই যে আমার নামের পাশে ভট্টাচার্য পদবিটা আছে, অজয়দার নামের পাশে নন্দী পদবী আছে, সমীরের পাশে পাল আছে, সঞ্জয়ের পাশে সিং আছে। আমাদের পূর্বপুরুষের কথা যদি আমরা চিন্তা করি, তারা কোন অবস্থার মধ্যে ছিলেন, তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের 5 পুরুষ 6 পুরুষ আগে কত মানুষকে খুন করা হয়েছে শুধুমাত্র ভারতীয় হিন্দু হওয়ার অপরাধে, তাহলে হয়তো আমরাই কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ব। ফরিস্তার বিবরণ অনুযায়ী তিনি যে সংখ্যা দিয়েছেন যে ভারতীয়র সংখ্যা সে সময়, এবং স্বামী বিবেকানন্দ সেই 60 কোটিকে কোট করেছেন তার লেখায়, আজকে সেই সংখ্যা কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে পাওয়া যায়নি। তখন মানুষ মারা যেত, রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধের কারণে প্রচুর মানুষ মারা গেছেন। যুদ্ধ করতে গিয়ে আমাদের যত হিন্দু প্রাণ হারিয়েছেন, তার থেকে বেশি হিন্দু প্রাণ হারিয়েছেন অসহায়ভাবে, শুধু হিন্দু হবার অপরাধে তাদের খুন করা হয়েছে। সুলতান মাহমুদের যে অবর্ণনীয় অত্যাচার, যেভাবে ধর্মান্তকরণ, যেভাবে জোর করে বিয়ে করা, আজকে সমস্ত ইতিহাসটাকে নিয়ে বিখ্যাত ঐতিহাসিক লিখছেন তাদের ইসলামিক হিস্ট্রির, যে এত বড় সফলতম এবং মহান সম্রাট পৃথিবীর ইতিহাসে কোনোদিন জন্মগ্রহণ করেনি। আজকে যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি, যাদের নিয়ে কথা বলছি, আমাদের টেক্সটে কি আছে? একটা মামলা হয়েছিল, কেন থেমে আছে আমি জানি না, আমি সকলের কাছে আবেদন করছি করার। যে সৈয়দ আহমদ খাঁ প্রথম দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করলেন, যে সৈয়দ আহমদ খাঁ প্রথম মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবার জন্য আবেদন জানালেন, এবং যিনি বললেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, মুসলিমদের জন্য আলাদা হোমল্যান্ড চাই,
এবং পরবর্তীকালে যার অনুপ্রেরণায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেপারেট মুসলিম হোমল্যান্ডের দাবি শুরু হয়ে গেল এবং একদা সেকুলার জিন্না, কংগ্রেসের নেতা জিন্না পরবর্তীকালে রাজনীতিতে কোণঠাসা হয়ে পরিবর্তিত পরিস্থিতিতে তিনিও আজকে ইসলামকে তার হাতিয়ার হিসেবে বেছে নিলেন এবং দাঁড়িয়ে হঠাৎ ভারতবর্ষে বক্তৃতা করে বললেন যে সেদিনই পাকিস্তান জন্ম নিয়েছিল যেদিন ভারতবর্ষের কোটি কোটি হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল। তা ধর্মান্তরিত আমরা কিভাবে হয়েছি, বুদ্ধিস্টরা ধর্মান্তরিত কেন হয়েছে, তার কারণ হচ্ছে আমরা আমাদের ক্ষাত্র তেজ হারিয়ে ফেলেছিলাম। বঙ্কিমচন্দ্র আমাদের বন্দে মাতরম উপহার দিয়েছেন। আজকে বিতর্ক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কি রামকে ছেড়ে দুর্গাকে ধরলেন। আরে ভারত রাম, রামই ভারত। ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা জীবন চর্চার সঙ্গে রাম জড়িত আছে। এই যে আমরা বাঙালিরা কালী পুজোর আগের দিন 14 শাক খাই, কেন খাই? কারণ রাম ওই দিন ফিরেছিলেন এবং রাম 14 বছর বনবাসে গিয়ে ওই ঘাস পাতা খেয়েছিলেন, সেই জন্য আমরা 14 শাক খাই। আমরা যে দুর্গা পুজো করি অকাল বোধন, সেটাও তো কথিত অর্থে রামেরই পুজো। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি তাংহি দুর্গা দশপ্রহন্ন ধারিণী এই শব্দটা লিখে থাকেন, তিনি নির্দিষ্ট কারণে লিখেছেন, একটি নির্দিষ্ট যুগ সন্ধিক্ষণে লিখেছেন যে সেই মুহূর্তে একটা ক্ষাত্র তেজের প্রয়োজন ছিল, একটা জাতির আত্মসচেতনতা, আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের প্রয়োজন ছিল। তার জন্য তিনি দেবী দুর্গাকে নিয়ে এসেছেন। পরবর্তীকালে 80-র দশকে একটি বিতর্কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের মতো একজন পৃথিবী বিখ্যাত উপন্যাসিক, সার্থক উপন্যাসিক কি করে আনন্দমঠ লিখলেন, এতেই আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই। আরেকজন নেতা যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের ঠিক উল্টো দিকে ছিলেন তদানীন্তন কংগ্রেসে, সৌগত রায়, উনি বললেন বন্দে মাতরমের মধ্যে একটি সাম্প্রদায়িকতার গন্ধ আছে, পুরো বন্দে মাতরম গানটা গাওয়া উচিত নয়। 90-এর দশকের শুরুতে দিল্লিতে ক্ষমতার পট পরিবর্তন হয়, সেখানে মদনলাল খুরানা আসেন। মদনলাল খুরানা তিনি সবকটা স্কুলে বন্দে মাতরমকে বাধ্যতামূলক করে দিলেন। ভারতের জাতীয় কংগ্রেস, যারা আজ পর্যন্ত স্লোগান দিয়ে চলেছে বন্দে মাতরম, সেই কংগ্রেস নেমে বিরোধিতা করলো। তাদের বক্তব্য হলো বন্দে মাতরম সঙ্গীতটাকে বাধ্যতামূলক করা যায় না। আমরা বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হচ্ছে বলে আমরা সেটা নিয়ে আলোচনা করছি, সেটা নিয়ে আমরা সচেতন হয়েছি। কিন্তু আমাদের কলকাতার প্রাণকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে কাজী মাসুম আক্তার জনগণ মনোধি এই গানটা গাইবার জন্য স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার হেডমাস্টার তিনি প্রহৃত হলেন এবং শুধু মার খেয়ে 3 দিনের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলেন তাই নয়। আমাদের তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ তিনি নিজে বিষয়টির তদন্ত করলেন এবং তদন্ত করে রিপোর্ট জমা দিয়ে বললেন এই ভদ্রলোক যদি পুলিশি প্রোটেকশনেও নিজের স্কুলে ফিরে যায় তাহলেও তার জীবনহানির সম্ভাবনা আছে। সেজন্য মাস 6 তাকে স্কুলে বসিয়ে আজকে ডিআই অফিস থেকে তার মাইনে দেওয়া হয়েছে। নিজের স্কুলে তিনি আর কোনোদিন ফিরে যেতে পারেননি, এখন অন্য একটি স্কুলে তিনি প্রধান শিক্ষকের কাজ করছেন। তো আমাদের এই জায়গায় অবস্থাটা এখানেই আছে। ধর্মান্ধতা বদলায়নি, মৌলবাদ বদলায়নি। এই মধ্যযুগীয় একটা আরবিক ফ্যাসিজম, এটার কোনো পরিবর্তন হয়নি। যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি পুড়িয়েছে, যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলাকে ধ্বংস করেছে, তার বইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছে, যারা একাধিক ঘটনায়, মানে একাধিক, আমি এই শব্দটা এই কারণে ব্যবহার করছি যে মজুময় অভিযান করা হয়েছে বিভিন্ন সম্রাটের সময়, কখনো অরঙ্গজেবের সময় হয়েছে, কখনো শাহজাহানের সময় হয়েছে, এমনকি আকবরের সময়ও হয়েছে। আমরা মহামতি আকবর বলছি, আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন। আকবর আরো বেশি প্রগ্রেসিভ থেকে তিনি দ্বীন ইলাহি ধর্ম চালু করেছিলেন,
কিন্তু দ্বীন ইলাহি ধর্মতেও তো বলা হয়, একজন একজনকে সম্বোধন করেন আল্লাহু আকবার বলে। যেরকম জিজিয়া কর একবার তুলে দিয়েছিলেন একথা সত্য, কিন্তু 12 বছর পর আবার ঘুরিয়ে সেই জিজিয়া করকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ফিরিয়ে আনা হয়। আমরা যেখানে বসে আছি এর মধ্যে অধিকাংশের পূর্বপুরুষই আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করেছিলাম। একজন ধর্মগুরু আসতেন, রাম মন্দির আন্দোলনের সময় তাকে অনেক বেশি করে মানুষ দেখতেন। ধর্মেন্দ্র মহারাজ প্রয়াত হয়েছেন। ধর্মেন্দ্র মহারাজের পূর্বপুরুষ দেওয়ানি আমের মধ্যে দাঁড়িয়ে তিনি জিজিয়া করের প্রতিবাদ করে একটা ছোড়া দিয়ে নিজের পেটের অরঙ্গজেবের সামনে ঢুকিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেন। আমরা এই সমস্ত ইতিহাসগুলো ভুলে গেছি। যে মৌলবাদী শক্তিরা তখন সে কাজ করেছিল আজও কিন্তু তারা সক্রিয়। সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, রবীন্দ্রনাথ চেয়েছিলেন, রবীন্দ্রনাথ হয়তো ভেবেছিলেন লীন হয়ে যাবেন। আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরও জিষ্ণুদেব পুরোটা বললেন না। সেই রবীন্দ্রনাথ ঠাকুরও এদের সম্পর্কে কি মতামত রেখে গেছেন সেটাও প্রত্যেকের জানা। শখুন তো মিলে গেছে, কিন্তু যারা এখনো মোগল বলে নিজেদের দাবি করছে, যারা এখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করে বলছে কুতুব মিনার আমাদের, তাজমহলটা আমাদের, কেউ দাঁড়িয়ে বুক চিতিয়ে সমাজ বলছে না, দু একটা প্রতিষ্ঠান বললে হবে না। কেউ বলছে না যে ওখানে একবার জিপিআরএস করো, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সার্ভে করে একবার দেখো কুতুব মিনারের পাশে যেভাবে রাম মন্দিরের পাশে ট্রেঞ্চ খুঁড়ে সেখানে এক্সরে করা হয়েছিল, একবার দেখো কুতুব মিনারের কার্বন টেস্টিং করে যে কুতুব মিনারের প্রতিষ্ঠাকাল কতদিন। একবার দেখুন না তাজমহলের যে কোনো যে উচ্চতা আছে, তাজমহল তৈরির যে সময়কালটা আছে, আজকের দিনে খুব একটা বড় কিছু ব্যাপার নয়। জিষ্ণুদাকে দায়িত্ব দিলেও 7 দিনের বেশি উনি সময় নেবেন না। আনুমানিক তাজমহলের সময়কাল উনি বলে দিতে পারবেন যদি ভারত সরকার পারমিট করে, ভারত সরকার যদি ওনাকে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেন 7 দিন নেবেন, করে দেওয়া যায়। কিন্তু করা যাচ্ছে না এই কারণেই আমরা একটা দুর্বল সমাজে বসবাস করি। আর যখনই আমরা কোনো প্রতিরোধ করতে যাচ্ছি তখনই আমরা আক্রান্ত হচ্ছি, রক্তাক্ত হচ্ছি, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। আর আমি আবার বলছি, শুধু হিন্দু একা আক্রান্ত নয়। যে খ্রিশ্চান মিশনারিজরা আজকে পাকিস্তানের নাম নিচ্ছে না বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসকে তারা কন্ডেম করছে শুধুমাত্র নিজেদের দোকানদারির স্বার্থে। এফএটিএফ কিংবা আইএমএফ টাকা দিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান নিজের সৈন্যদের পেছনে ঘোষণা করছে আমাদের উই আর স্পেন্ডিং 18% অফ দ্য টোটাল আওয়ার বাজেট অন আওয়ার ডিফেন্স। তারা শুধু ডিফেন্স সেক্টরকে এনহ্যান্স করবার জন্য টাকা খরচা করছে তা নয়, তারা তাদের সিক্রেট এজেন্সির পেছনে তাদের ঘোষিত টাকা, ওই আমাদের রাজ্যে যেভাবে টাকা সাইফন অফ করে অন্য জায়গায় চলে যায়, তারা টাকা খরচা করে চলেছে। কিন্তু আজকে ইউরোপ পাকিস্তানের নাম করছে না, কারণ শুধুমাত্র তাদের কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জন্য। কিন্তু আমরা যারা ভারতীয়, পৃথিবীর এত বড় দেশ, 140 কোটির দেশ, জনসংখ্যা বাড়ছে, কমার তো কোনো সম্ভাবনা নেই। আমাদের সমাজের ভিতর থেকে সেই দাবি উঠে আসছে না যে জন্ম নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করুক। সেই দাবি তো আমাদের মধ্যে থেকে আসা উচিত। আজকের পৃথিবীতে জনসংখ্যা একটা শক্তি। পৃথিবীর বহু দেশ জনসংখ্যা কম থাকার কারণে ইউরোপের বিভিন্ন দেশ তারা পিছিয়ে পড়ছে বলে আমাদের মনে হচ্ছে। জার্মানি শিক্ষিত প্লাম্বার চাইছে, ড্রাইভার চাইছে, দরজা খুলে দিয়েছে আসুন, কারণ কোনো লোক নেই কাজ করার জন্য। আর সেই জায়গা কারা পূরণ করছে? যারাই পূরণ করছে তাদের নিজের দেশ সম্পর্কে কোনো ভালোবাসা নেই, বা তারা সেই ধর্ম এতটাই বিস্তৃত, বা তাদের কল্পনাটা এমন একটি জায়গায় আছে, তারা মনে করে গোটা পৃথিবীটাকেই একদিন তারা নিজের দেশ বানিয়ে ফেলবে। সেজন্য সেই র্যাডিক্যালাইজেশনের কারণে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের একটা চরম অবস্থায় আমরা এসেছি। যদি এই নির্বাচনে আপনারা যারা আছেন, আমি রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়। এটাই কিন্তু আমাদের জন্য শেষ নির্বাচন। আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য শেষ নির্বাচন। হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য এটা শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি এই সরকারটাকে সরিয়ে না দেয়া হয়,
যে সরকারের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম, বিজেপির ধর্মটা, বাদ বাকি নাকি হিন্দু ধর্মটা ঠিক আছে, বিজেপি যে ধর্মের কথা বলছে সেটা গন্ধা ধর্ম। এই যে এখানের এত প্রগতিশীল বুদ্ধিজীবীরা কবিতা পড়তে, গান গাইতে, সাহিত্য চর্চা করতে তারা বিভিন্ন জায়গায় যান, বাংলাদেশে যান, কেউ প্রতিবাদ করেছেন বাংলাদেশের এই নরহত্যার, এই আক্রমণের। এই যে জয়া হাসান বলে একজন অভিনেত্রী আছেন, বিভিন্ন বড় বড় সামাজিক অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে হাসি মুখ নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন, বড় মাপের অভিনেত্রী, তার জনপ্রিয়তা আছে, তার গ্রহণযোগ্যতা আছে, এই মুহূর্তে কলকাতায় আছেন। আমি তো দুদিন দুটো ফাংশনে দেখলাম তিনি সামনে গিয়ে বসেছেন মঞ্চ আলো করে, একবারও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। ওপারে যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা আছেন, যারা মতুয়া আছে, যারা রাজবংশী আছে, যারা জৈন আছে, জয়সওয়াল আছে, আগরওয়াল আছে, যারা বুদ্ধিস্ট আছে, ওরা তো আমাদের রক্ত, আমাদের ভাই। আমাদের রাজনৈতিক রাষ্ট্রনেতাদের দূরদর্শিতার অভাবের কারণে, ব্রিটিশের কাছে আমাদের আত্মসমর্পণের কারণে আমরা গৃহযুদ্ধে যাব না এই সিদ্ধান্ত নেবার কারণে বা সেই সিদ্ধান্ত গ্রহণ করবার মতো দৃঢ়তার অভাবে আজকে ওই মানুষগুলো ওখানে পড়ে আছেন। আজকে তাদের পূর্বপুরুষকে তো কেউ জিজ্ঞাসা করেনি। আন্দোলনের সময় সূর্য সেন বংশের কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচার্য সূর্য সেন মানে তিনি যখন বাউড়িয়া জুট মিলে আমাদের হাওড়ায় সুইপারের ছদ্মবেশে ছিলেন, বিশ্বাসঘাতকতায় ধরা পড়েন, তাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে তখন তার জীবন নেই, তার সমস্ত নখ উপড়ে ফেলা হয়েছিল, চোখগুলো তুলে নেওয়া হয়েছিল। তারপরে যখন ফাঁসি দেওয়া হলো, সেই সূর্য সেনের বাড়ির কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সূর্য সেনের এই যে আত্মত্যাগ সেটা কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল? তাই ওপার বাংলায় যে মানুষগুলো আছে, কিভাবে আছে, কেন আছে, তাদের জন্য প্রত্যেকে চিন্তা করা উচিত। আজকে আমরা দূর থেকে বাংলাদেশকে দেখছি, কিছুক্ষণের জন্য আমাদের সন্ধ্যার আলোচনায় বাংলাদেশ উঠে আসছে। রাত্রিবেলা হয়তো খাওয়ার টেবিলেও কেউ আলোচনা করতে পারেন নিজের স্ত্রী পুত্রের সঙ্গে, কিন্তু রাত্রিবেলা বাংলাদেশের সঙ্গে জন্য যদি আমরা বুকে ব্যথা অনুভব করতাম মধ্যরাত্রে, যদি মানে অধিকাংশ মানুষ যদি করতেন, তাহলে কলকাতার রাস্তায় মিছিল বেরোতো, আবার অ্যাক্লেম দ্য নাইট হতো, আবার মোমবাতি বেরোতো। সেটা হয়নি। কিন্তু যে পরিস্থিতি আজকে মুর্শিদাবাদে হয়েছে, ভারতবর্ষের কোনো মানুষের দৃশ্য দেখেনি যে একজন হিন্দু বিবাহিত মহিলা তিনি বিএসএফ এর অফিসারকে বলছেন আপনি আমায় গুলি করুন। আপনারা দেখেছেন সবাই টিভিতে, সমস্ত চ্যানেল কভার করেছে, আপনি আমায় গুলি করুন, আপনার হাতে মরতে চাই, কিন্তু নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না। এটা তো মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে, এটা তো জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে, এটা মনে করিয়ে দিচ্ছে বাঙালির যার আইকন হওয়া উচিত ছিল সেই প্রতাপাদিত্য ছেলে যখন মারা গেলেন, প্রতাপাদিত্যর পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন তার স্ত্রী সমস্ত অন্তঃপুরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে বজরায় আজকে আত্মহুতি দিয়েছিলেন ইছামতির দলে। আমরা মনে করেন এরকম দৃশ্য কোনোদিন ভারতবর্ষে দেখেছে? আজকে আধুনিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। এই ঘটনাটা কাউকে নাড়া দিচ্ছে না। আজকে আমরা এই সমস্তগুলো মেনে নিচ্ছি, এই চরম অত্যাচারকে মেনে নিচ্ছেন। আপনারা আইনি সহযোগিতা দিচ্ছেন, আইনি সহযোগিতা দেবেন, আরো সংঘবদ্ধভাবে দেবেন। আমাদের মধ্যে কিছু দূরত্ব আছে, যারা এখানে বসে আছেন সব সংগঠনের লোক, কমিউনিকেশন গ্যাপ আছে, কিছুটা ভুল বোঝাবুঝি আছে, কিছুটা নিজেকে জাহির করার প্রচেষ্টা আছে, এটা স্বাভাবিক মানুষের ধর্ম, এবং তার থেকে ব্যক্তিগত সংঘাত আছে। কিন্তু মনে রাখবেন, যে পরিস্থিতিতে আজকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়েছি, এখানে আর নতুন পুরনো, আদি অনন্ত বা এই ছোট বড় বয়সের পার্থক্য এগুলার কোনো বিষয় নয়। আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, বাংলাদেশে 8খানা টোটাল বড় হিন্দু সংগঠন ছিল, হিন্দুরা এক ছিল না বাংলায়। এই 8টা সংগঠনের সঙ্গে 6টা সংগঠন প্রতিযোগিতা করে আমাদের নিমন্ত্রণ পত্র পাঠাতো, অনেককেই পাঠাতো, জিষ্ণুদার কাছেও আসতো, সবার কাছেই আসতো যারা একটু খোঁজ খবর ঘোরাঘুরি করেন, যাদের মানুষ একটু চেনে বা এই সংগঠন নিয়ে কাজ করেন বলে জানে। আজকে মার খেয়ে
ওখানে হিন্দুরা দুটো সংগঠনে দুটো এসেছে। তার মুখপাত্র, একমাত্র মুখপাত্র ছিলেন ওই স্বামী চিন্ময়ানন্দ স্বামী, যিনি ওই ধরা পড়ে ওই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে যিনি জেলে চলে গেলেন। আজকে সে হয়েছে। এখানেও কিন্তু আজকে সেভাবে আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে। আর যেভাবে এক শ্রেণীর মানুষের হাতে পয়সা চলে এসেছে, আমি কাউকে মেনটেন করি, এই যে একটা লুম্পেন প্রলেতারিয়েত এর উত্থান হয়েছে পশ্চিমবঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে একটা লুম্পেন ক্যাপিটাল এসে গেছে। সেটা শক্তি এতটাই যে তারা বিভিন্ন জেলার যে বড় বড় শহরগুলো আছে বা গঞ্জগুলো আছে তার চরিত্রটা বদলে দিচ্ছে। আপনি দেখবেন আজ থেকে কিছুদিন পরে এই যে সিপিআই এর আমলে সিপিএম মুখে যে কথাগুলো বলতো সেগুলো কার্যত বহুত্ববাদ বিরোধী, ঔপনিষদিক বিরোধী, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী, কিন্তু ধরে রাখতো ঔপনিষদিক কবি রবীন্দ্রনাথকে আর রেখে দিত সামনে রবীন্দ্র ভবন। সেই রবীন্দ্র ভবনগুলোর মধ্যে আজকে তাও কিছু সিপিএম এর জমানায় কালচারাল অনুষ্ঠান হতো, সেমিনার হতো। আজকে দেখবেন ডিজে বাজছে, লুম্পেনদের হাতে চলে গিয়েছে। বাংলা বাঙালির সংস্কৃতি তো শেষ, যেটা অবশিষ্ট আছে সেটাকেও এই নির্বাচনে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে। আমরা ছোটবেলা থেকে শুনে এলাম যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। কোনো বাঙালি হিন্দু বাঙালি কোনোদিন রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে দেখেনি। নিয়ম করে আমরা সঞ্চিতা সঞ্চয়িতা মুখস্থ করতাম, কিন্তু এখন নজরুল একদিকে চলে গেছে, নজরুলকে কোট করা হচ্ছে একজন মুসলিম হিসেবে, মানে সঞ্চিতাকে আলাদা করে দিয়েছে। ওর মধ্যে আবার নতুন বই চলে এসছে, কবিতা বিতান, কথাঞ্জলি, মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন? স্বয়ং জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছে। পুরীতে ধাম, এখানেও একটা ধাম বসিয়ে দিয়েছেন। এরপরে মা দুর্গা কবে পশ্চিমবঙ্গে আসবেন, 4 ছেলে মেয়েকে নিয়ে আসবেন কি আসবেন না সেটা উনি ঠিক করে দেবেন। বাংলার পঞ্জিকা নিয়ে মতামত দিচ্ছে, বাংলার পঞ্জিকা তারিখ সেটা নিয়েও তিনি মতামত দেবেন। প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের একটা মতবাদ আছে, যে যেভাবে পারছেন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা আজকে এটা দেখছি, হাসছি, প্রতিবাদ করছি, কিন্তু বাঙালি আমরা যারা এখানে আছি, বাংলা মানে আমি পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, হিন্দি ভাষায় কথা বললেও সে বাঙালি। তো সেখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন পার্কে গিয়েছিলাম ভোটের সময়, সেখানে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো। তারা কেউ আমাদের দলের নন, আমাকে চেহারা দেখে চিনতে পেরে বলে এত পরে এলেন ভোটের দিন। আমি বললাম না, এখানে আমাকে পার্টি অন্য দায়িত্ব দিয়েছিল। কয়েকজন আইএস অফিসার, রিটায়ার্ড আইআইটির অধ্যাপক, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, সব এক জায়গায় বসে আছেন চায়ের দোকানে, কারণ ওটাও বৃদ্ধাশ্রম হয়ে গেছে। যে কোনো তাদের ছেলেমেয়েরা সব বিদেশ চলে গেছেন, অন্য জায়গায় থাকেন, চিত্তরঞ্জন পার্কে থাকছে না। বলছি এখন বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয়। আগে বাঙালি মানে ছিল ইন্টেলেকচুয়াল, বাঙালি মানে শিক্ষিত, বাঙালি মানে সত্যজিৎ রায়, গোটা বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে বাঙালি কন্ট্রোল করত। আর এখন বাঙালি মানে কি? এখন বাঙালি মানে হচ্ছে এই যে দেখছেন যত সামনে গেস্ট হাউসগুলো আছে, এখানে এই গেস্ট হাউসে চা জল দেওয়ার যে কাজগুলো করছে ওগুলো বাঙালিরা করছে। বাঙালি ছাড়া অন্য কোনো কমিউনিটিকে পাবেন না, আপনি আমার পশ্চিমবঙ্গের লোককে পাবেন। শিক্ষিত হলে আইটি মজদুর, আর লেখাপড়া না জানলে রাজমিস্ত্রি। এটাই হচ্ছে আমাদের এখন বাঙালির পরিচয়। এর বাইরে বেরোতে হবে। এর বাইরে বেরোবার জন্য যেমন সরকারের প্রয়োজন আছে, তার থেকে বড় প্রয়োজন আছে আপনি মজদুর হয়ে বেঁচে থাকতে পারেন, কিন্তু নিজের পদবি নিয়ে বাঁচবেন। কিন্তু এবার কিন্তু সেটা হবে না। এবার কিন্তু শেষ নির্বাচন। কারণ ঠিক 1946 সালের আগে কংগ্রেসের মধ্যে যে দাবি তৈরি হয়েছিল 1939, 1937 থেকে, সেই একই দাবি এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম বিধায়ক বলছেন, আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের 100টা আসন দিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে মৌলবাদীদের কাছে। মৌলবাদ হচ্ছে একটা হাইড্রা-হেডেড মনস্টার, সন্ত্রাস। এর কাছে একবার যদি মানুষ একে আত্মসমর্পণ করে ফেলে, এ তাকে গ্রাস করে। মুখ্যমন্ত্রী আজকে সেই পথে চলেছেন। যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছিল,
বাগনানে, ডোমজুড়ে, বাঁকড়ায়, ওখানকার ওই ডোমজুড়ের মানে সংঘর্ষের পরে যে ভাষায় মৌলবীরা গিয়ে ওখানে বক্তৃতা করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ভাষায় কথা বলা হচ্ছে। শ্রীমতী গান্ধীর আমরা বিরোধী, নীতিগতভাবে রাজনৈতিক বিরোধী, কিন্তু শ্রীমতী গান্ধীর বাংলাদেশে প্রতিনিয়ত শ্রীমতী গান্ধীর এফিজির ওপরে থুতু ফেলা হচ্ছে লাইন দিয়ে, এটাকে মেনে নেবে বাংলার কোনো সুস্থ মানুষ? শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি, 70,000 বই ছিল, ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন, সমস্ত কিন্তু বই শেষ। আমি বারবার এই কথাটা বলি, ওই বইতে বাসারদার ফুলবউও ছিল, ওই লাইব্রেরিতে যিনি ত্রিশূলের ওপরে কন্ডম পরিয়েছিলেন সেই কবিরও কবিতার বই ছিল। কোনো বইটা কিন্তু সেখানে বাকি নেই, সমস্ত বই শেষ। এই মৌলবাদের কাছ থেকে বাঁচবার জন্য আমাদের সামনে একটাই রাস্তা, জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদালতে যাতে আমাদের উপস্থিতিটা আরো বেশি জোরদার হয় বা দৃশ্যমানতা থাকে। সমীর শুরুতে যে কথা বলছিলেন যে আমরা প্রতিবার নির্বাচনে লড়ছি কিন্তু এই জায়গায় খুব একটা বেশি সাফল্য পাচ্ছি না, এটা আমরা আসলে আমাদের পুরো পরিবারকেই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, শুধু রাজনৈতিক দল হিসেবে নয়। আমার সঙ্গে ব্যক্তিগত এখানে অনেকের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আমি আমার মতো করে বলবো, তারপরে চেষ্টা করব, এটা চাই। আর আশা করব স্বপন দাস কিছু লিখবে না, মানে অন্তত ফেসবুকে আমার ব্যর্থতা নিয়ে, সেটা বা সাফল্য নিয়ে, এটা ধরে নিতে হবে আমাকে। আগে থেকেই বলে দিলাম সাক্ষী রেখে লোককে। তা সবাই আমরা ভালো থাকবেন। আমাকে আপনারা যেরকম একটা উষ্ণ অভ্যর্থনা দিলেন, এতে আমি অভিভূত, আমি কিছুটা কনফিউজডও বটে। মানে কোনোদিন বুঝতেই পারিনি যে এরকম একটা দিন আসবে যে অজয়দা আমার পাশে বসবেন আর তপন নাগ ওই মঞ্চ থেকে উঠে এসে আমাকে ফুলের তোড়া দেবে। এটাই আমার কাছে একটা মানে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। তো এটা কোনো আমার এলিভেশন নয়, যেটা হয়েছে যে একটা অপাংতেয় অপ্রাসঙ্গিক রাজনৈতিক মতবাদ বা দর্শন, যেটাকে মানুষ গ্রাহ্য রেকন করতো না, আজকে সেটা প্রাসঙ্গিকতা পেয়েছে। এক সময় আমাদের তোলা এজেন্ডা ইস্যু জাতীয় এজেন্ডা হয়েছে। আমরা তখন বলতাম যে যাই করো, হয় আমাদের পক্ষে যাবে নয় বিপক্ষে যাবে, কিন্তু আজকে আমরা প্রাসঙ্গিক হয়ে গেছি। একটা সময় ছিল যখন কংগ্রেসকে হারাবার জন্য আমরা জোট করতাম 1:1 লড়াইয়ের জন্য, আর আজকে আমাদের বিরুদ্ধে জোট তৈরি হচ্ছে। এটাই এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে 7.5 বছর বয়সে না বুঝে বা বুঝে ঢুকে পড়েছিলাম, তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি এই বিষয়টা কি, এখনো পুরো বুঝে উঠতে পারিনি বা বোঝা সম্ভবও নয়। গুরুজি বলেছিলেন যে আমি এখনো পর্যন্ত পুরো সংঘ বুঝে উঠতে পারিনি, সংঘ কি চায়। তা আমরা তো সবই এক বিচার পরিবারের সদস্য, আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন, আমরা সেই হিসেবে কাজ করে যাব। ক্ষণিকের জন্য কেউ কোনো মালা পড়তে পারেন, কিন্তু সেটা দীর্ঘকালিক নয়। এরকম ঘটনা আমাদের বহু দেখা, এরকম আসে, মানুষ চলে যায়। আর রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী। যে আপনাকে 5টা মালা পরাবে, 3 বার প্রণাম করবে, যেদিন আপনার পথ থাকবে না, আপনার পাশ দিয়ে চলে গেলেও সে তাকাবে না। তো এভাবেই চলি। আমাদের দলে একজন নেতা ছিলেন আমার মনে, মানে এটা তো আলোচনা হচ্ছে খোলা, এর তো দৃশ্যমানতা, তো যেহেতু পলিটিক্যাল পার্টি গোপনীয়তা নেই। সুব্রত চ্যাটার্জি আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে প্রথম বুক স্টল করেছিলাম। আজকে যে বুক স্টল দেখছেন বইমেলায়, যে আমাদের স্টল হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের নামে, এর যদি কোনো কৃতিত্ব থাকে সেটা সুব্রত চ্যাটার্জি। উনিই প্রথম আমাকে এসে বলেছিলেন যে সমীকদার চেরাসুর একটা কিছু করুন, আমাদের একটা বুক স্টল থাকবে না বইমেলায়, ওনার প্রচেষ্টা। তা সুব্রতদা যখন ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, তখন সুব্রতদার কাছে যারা সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতেন, অমিতাভ চক্রবর্তীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবচেয়ে প্রথম তারাই অমিতাভ চক্রবর্তীর কাছে চলে গেছে ফুলের তোড়ায়। তো